আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দেখতে দেখতে আজকে 10 দিনের মতো চলে গেল। 10টা দিন মনে হলো আমার কাছে 10টা বছর। যেই সুইটিকে একদিন না দেখে থাকতে পারতাম না, আজকে তাকে 10 দিন না দেখে আসি। মনের ভিতর কেমন যেন ছটফট করছে ওকে দেখার জন্য। আচ্ছা, ও কি ওর কথা রেখেছে নাকি সুইটি বিয়ে করে সংসার করছে? তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে আমার, যে এই কয়েকদিন প্রিয়া আর আম্মু সবসময় আমার পাশে ছিল। প্রিয়া অফিসে চলে গেলে আম্মু আমার পাশে থাকতেন। প্রিয়া আর আম্মুর যত্নের কারণে আমি একটু বেশি সুস্থ হয়েছি। কিন্তু আন্টি আমার সাথে এখনো কথা বলে না। মাঝে মাঝে দেখি আমার আম্মুর সাথে কথা বলে, কিন্তু আমি যে ওনার কাছে কি অপরাধ করলাম এটাই আমি জানি না। ঘরবন্দি হয়ে যেন আমার একটুও ভালো লাগছে না। সকালে রুমে শুয়ে আছি, তখন আম্মুকে বললাম, আম্মু প্রিয়াকে একটু ডেকে দিবে, ও হয়তো এখনো অফিসে যায় নাই। আম্মু বলল, আচ্ছা আমি নিচে গিয়ে দেখছি। আম্মু রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পর প্রিয়া ফিরে এলো। দেখলাম ও রেডি হয়ে আছে, হয়তো এখন অফিসে যাবে। প্রিয়া আমার কাছে এসে বসে বলল, এখন কেমন লাগছে? আমি বললাম, অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। প্রিয়া বলল, ডাকছিলি আমাকে? আমি বললাম, আসলে বাসায় বসে বসে ভালো লাগছিল না, এই জন্য ভাবলাম কি চল না অফিস থেকে ঘুরে আসি। আর আমার চাকরিটা কি আছে নাকি নাই? প্রিয়া বলল, দিব একটা মাথায়, এখনো ভালো করে সুস্থ হস নাই, আবার অফিস? আর একটা কথা, তোর চাকরি যাবে মানে এইসব কি বলিস? বাবা কয়েকদিন পর অফিস থেকে বিদায় নিবেন, তখন তোর আর আমার দুইজনের মিলে অফিসটা দেখতে হবে। এখন তুই শুয়ে থাক, আমি যাই। প্রিয়ার হাত ধরে বললাম, একা একা আর ভালো লাগছে না, প্লিজ আমাকে নিয়ে যা, নইলে এই বাসায় দম বন্ধ হয়ে নিজেই নিজে মারা যাব। প্রিয়া বলল, আর তোরে নিয়ে আমি আর পারি না। আচ্ছা তুই রেডি হয়ে নিচে আয়, আমি অফিসের ফাইলগুলো রেডি করছি। রুম থেকে বের হতে পারবি তো? আমি বললাম, এইটুকু পারবো, তুই যা, আমি রেডি হচ্ছি। প্রিয়া বলল, কেন, আমি থাকলে কোনো সমস্যা? আমি কোনো মতে বিছানায় বসে বললাম, এই পৃথিবীতে একজনের উপর আমার মন থেকে অনুভূতি আসে, তার জন্য মনের ভিতর থেকে ফিলিংস আসে। ওকে ছাড়া যদি অন্য কোনো মেয়ে আমার সামনে কাপড় খুলে দাঁড়িয়ে থাকে, এরপরও তার উপর আমার বিন্দু মাত্র অনুভূতি বলিস আর নজর যাই বলিস, কিছুই যাবে না। দেহ হয়তো অপবিত্র হতে পারে, তবে ভালোবাসা তো আর অপবিত্র না। এই মন যাকে চাই তাকে ছাড়া এই দুনিয়ার কাউকে ভালো লাগবে না। তবে আজকালকার ছেলেমেয়েরা এই ভালোবাসাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। তাদের কাছে মনে হয় ভালোবাসা মানেই দেহের সুখ। ওদের মতো কিছু কিছু মানুষের জন্য আজকে এই ভালোবাসা জিনিসটা অপবিত্র। প্রিয়া বলল, বাবা রে বাবা, কি কথা বললি তুই? কেউ যদি ভালোবাসা নিয়ে বিন্দু পরিমাণে সন্দেহ করে, আমি তাকে বলবো তোর কাছে এসে যেন এই ভালোবাসার সন্দেহটা দূর করে নেয়। তোর মুখ থেকে এইসব শোনার পর বলতে ইচ্ছা হয়, যারা সত্যিকারের ভালোবাসে কাউকে, তাদের সাথে খুব খারাপ কিছু হয়, আর যারা দেহ নিয়ে খেলা করে তারাই দিন শেষে ঠিক জিতে যায়। আচ্ছা এইসব কথা বলে সময় নষ্ট করতে পারবো না, তুই রেডি হয়ে নিচে আয়, আমি গেলাম। প্রিয়া যাওয়ার পর আমি গোসল করে রেডি হয়ে নিলাম, ধীরে ধীরে রুম থেকে বের হলাম। আমাকে রুম থেকে বের হতে দেখে আম্মু এগিয়ে এসে বলল, কিরে বাবা, এই অসুস্থ শরীর নিয়ে এখন আবার তুই কোথায় যাবি? আমি বললাম, বাসায় বসে বসে ভালো লাগছে না আম্মু, যাই একটু অফিস থেকে ঘুরে আসি, তুমি বাসায় থাকো। আম্মু বলল, একা একা যেতে পারবি? আমি বললাম, প্রিয়ার সাথে যাচ্ছি আম্মু। প্রিয়া আমাকে দেখে এগিয়ে এসে আমার একটা হাত ধরে বলল, চল আমার সাথে, আমি তোরে সাহায্য করছি। প্রিয়ার সাথে গাড়িতে বসার পর মনটাই জুড়িয়ে গেল। কতদিন পর বাইরের আবহাওয়া দেখছি, খুব খুব ভালো লাগছে। গাড়ি নিজের গতিতে চলতে লাগলো, আর আমি বাইরে তাকিয়ে আছি। প্রিয়া বলল, কি দেখিস বাইরে? আমি বললাম, এই কতদিন পর বাসা থেকে বের হলাম। প্রিয়া বলল, ভালো লাগছে? আমি বললাম, অনেক অনেক ভালো লাগছে। প্রিয়া, একটা কথা জিজ্ঞেস করব? প্রিয়া বলল, একটা কেন, হাজারটা বল, আমি কি তোরে না করছি যে বলিস না? আমি বললাম, আমার সুইটি কেমন আছে? ওর কি বিয়ে হয়ে গেছে নাকি ও আমার কথা রেখেছে? আমার কথা শুনে প্রিয়া মন খারাপ করে বলল, এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন ওর নামটা মুখে নিস? একবার মার খেয়েও তোর শিক্ষা হয় নাই? আমি বললাম, এভাবে বলিস না প্লিজ, এই পৃথিবীর মাটিতে আছি যতদিন, ততদিন ওরে ভোলা সম্ভব নয়। এখন বল ও কেমন আছে? প্রিয়া বলল, আমি জানি না, ওর কথা আমাকে বলবি না। আমি বললাম, তুই সবকিছু জানিস, ও তোর ছোট বোন, একটু বল না প্রিয়া, শুনতে খুব ইচ্ছে করছে।
প্রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোরে নিয়ে আর পারি না, সুইটির এখনো বিয়ে হয় নাই, তবে খুব শীঘ্রই ওই সুমনের সাথে ওর বিয়ে হবে। আমি বললাম, আমি যদি সুমনকে মেরে ফেলি তাহলে সুইটি আমাকে বিয়ে করবে তো? প্রিয়া আমার এই কথা শুনে ক্ষোভ প্রকাশ করলো আর বলল, এটা কি বললি? একটা মেয়ের জন্য এখন তুই একটা ছেলেকে খুন করবি? এটা কি বললি তুই? প্রিয়ার কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, কখনো হয়তো কারোর মায়ায় পড়িসনি, ভালোবাসতে সবাই পারে, কিন্তু কয়জন আছে যে তার মায়ায় পড়ে মাতাল হয়ে যায়? আমি প্রতিদিন মাতাল হই, প্রতিদিন নেশায় মগ্ন হই, তবে সেটা আমার সুইটির মায়ায়। ওর দিকে তাকিয়ে আমি যা দেখি তা কেউ দেখে না। ওর জন্য একটা ছেলে কেন, আমি 1000টা লাশ ফেলতে পারবো ওর জন্য। প্রিয়া বলল, বুঝলাম আমি তোর কথা, মানলাম তুই ওকে অনেক অনেক মন থেকেই ভালোবাসিস, কিন্তু আমার কথা হলো, সুইটি তো তোর কথা বোঝে না, ও কি সবকিছু ফেলে তোর কাছে আসতে পারে না? ড্রাইভার বলল, ম্যাডাম আমরা এসে গেছি। ড্রাইভারের কথা শুনে আমি কিছু বললাম না। প্রিয়া আগে গাড়ি থেকে নেমে আমাকে হাত ধরে নামিয়ে দিল। আমি গাড়ি থেকে নেমে বললাম, কতদিন পর বাইরের আবহাওয়া দেখছি, খুব খুব ভালো লাগছে আমার। প্রিয়া বলল, অফিসে গিয়ে কি করবি? আমি যেতে যেতে তো বিকাল হয়ে যাবে, আজকে অফিসে প্রচুর কাজ জমা পড়ে আছে। আমি বললাম, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আগে চল যাই। লিফটে উঠে সরাসরি অফিসের সামনে চলে গেলাম। প্রিয়া আমাকে আমার ডেস্ক পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, মন চাইলে বসে থাক, আর যদি কাজ করতে ইচ্ছা না করে, কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? এখন আমি গেলাম। প্রিয়া যেতেই আমি চেয়ারে বসলাম, দেখলাম বন্যা চুপচাপ বসে কাজ করছে। আমি বললাম, কি রে বন্যা, কি করিস? বন্যা কাজ করতে করতে বলল, তোর শরীর এখন কেমন আছে? আমি বললাম, আমি তো মোটামুটি সুস্থ আছি, কিন্তু তুই খুব বেশি বিজি মনে হচ্ছে। প্রিয়া বলল, না এতটাও বিজি না, তবে মানুষকে দেখে এতটা সহজ সরল মনে হয়, কিন্তু তাদের ভিতরে যে এত পেঁচ থাকে কি বলবো, না দেখলে হয়তো মানুষকে চিনতেই পারতাম না। আমি বললাম, আমাকে বললে এই কথা? বন্যা বলল, যদি তুই মনে করিস তোরে বললাম, তাহলে তোরেই বলছি, মনে কর তুই জানতি আবিরের সাথে আমার সম্পর্ক ছিল, এরপরও তোর বোন কিভাবে? বন্যার কথা শুনে বললাম, একটা নষ্ট ছেলের জন্য কত কত মেয়ে পাগল হয়ে আছে, আর আমার বোনকেও ভুলিয়ে ভালিয়ে বিয়ে করছে। সেই দিন তুই নিজ চোখে দেখলি ও আমাকে মেরেছে। আবিরের চরিত্র সম্পর্কে তুই হয়তো ভালো করে কিছু জানিস না, এজন্য তুই এই কথা বললি। বন্যা বলল, আমি কি জানি আর না জানি তোরা আমাকে শিখাতে হবে না, তুই যেমন ছুটির জন্য এতটা পাগল হয়ে আসোস, আমিও আবিরের জন্য এতটা পাগল হয়ে আছি। কি ব্যাপার বাবা, আজকে তুমি এই অফিসে সুস্থ আছো তো? স্যারকে দেখে দাঁড়িয়ে বললাম, এই তো মোটামুটি একটু সুস্থ আছি, আর বাসায় ভালো লাগছিল না, তাই অফিসে আসলাম। স্যার বলল, খারাপ লাগলে চলে যাবে, ড্রাইভারকে বলবে বাসায় দিয়ে আসবে, এখন আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। স্যারের পিছনে যে তুলসী দাঁড়িয়েছিল, আমি এটা খেয়াল করি নাই। স্যার যেতেই তুলসী ভাবি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তুলসী ভাবির এমন আচরণে আমি একটু না অনেকটাই অবাক হয়েছি, তবে তিনি আমাকে ইমোশনাল হয়ে জড়িয়ে ধরেছে এটা খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু ভাবির চরিত্র যে এতটাও ভালো না, পরে অফিসের মানুষ আমাকে নিয়ে আর ভাবিকে নিয়ে সন্দেহ করবে, এজন্য কোনো মতে ভাবিকে ছাড়িয়ে বললাম, আরে ভাবি আমি ঠিক আছি, তো আপনি কেমন আছেন বলেন শুনি। তুলসী ভাবি বলল, সেই দিন তোমার ওই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছিল, তখন যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম, তবে আজকে তোমাকে দেখে আমি কতটা খুশি হয়েছি বলার বাইরে। হঠাৎ করে আমার একটা কথা মনে হলো, এই সময়ে তো সুইটি স্কুলে যায়, কেমন হবে যদি ওর সাথে একটু দেখা করে আসি, অনেক দিন হলো দেখা করি না, না জানি আমার সুইটি এখন কেমন আছে। তুলসী বলল, এখন কি আমি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি, যদি কোনো সমস্যা না হয়? আমি বললাম, না ভাবি, তার আর দরকার নেই, আমি অফিসের কাজ করতে আসি নাই, অনেকদিন হলো তো বাসায় বসে আছি, এজন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। তুলসী ভাবি বলল, ভালো কাজ করছেন, আচ্ছা তাহলে আপনি থাকেন মিস্টার, আমি গেলাম। তবে আপনাকে জড়িয়ে ধরার সময় যে একটা ফিলিংস কাজ করছিল, মন চাইছিল আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। আমি বললাম, আবার আপনি শুরু করলেন? তুলসী ভাবি বলল, আচ্ছা বাবা রাগ করবেন না। তুলসী ভাবি চলে যাওয়ার পর আমি ধীরে ধীরে হেঁটে অফিস থেকে বের হয়ে গেলাম। আমার এখন একটাই কাজ, সেটা হলো সুইটির সাথে দেখা করা। এই অসুস্থ শরীর নিয়ে হাঁটতে শুরু করলাম, তবে ভিতরে একটা খুশি খুশি কাজ করছে, সেটা হলো আমার সুইটির সাথে আজকে আমি দেখা করতে যাচ্ছি, না জানিও কেমন আছে। আনমনে এইসব চিন্তা করে সামনে হাঁটছি, হঠাৎ করেই দেখি আমার সামনে একটা মাইক্রো এসে দাঁড়ালো।
মাইক্রো দেখে আমি বুঝে গেছি যে সুইটির গাড়ি এটা। গাড়ি দেখে আমি দাঁড়িয়ে গেলাম, ভাবলাম হয়তো সুইটি গাড়ি থেকে নেমে আমার সাথে কথা বলবে, কিন্তু এটা না করে সুইটি গাড়ির দরজা খুলে বলল, স্যার আপনি ভিতরে আসেন, আপনার সাথে কথা আছে। সুইটি এই কথা বলতে দেরি হয়েছে, কিন্তু আমি ভিতরে গিয়ে বসতে দেরি হয় নাই। সুইটির দিকে তাকিয়ে দেখি ওর চোখের নিচে কেমন যেন কালো দাগ পড়ে গেছে, আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। সুইটির এই অবস্থা দেখে আমার কলিজায় আঘাত লাগলো। যেই মেয়েটা সবসময় হাসি খুশি থাকতো, আজকে তারই এই অবস্থা। আমি সুইটির হাত ধরে বললাম, সুইটি তুমি কেমন আছো? তোমার এই অবস্থা হয়েছে কেন? কেউ কি তোমাকে মেরেছে? তোমাকে এই কয়েকদিন না দেখে যেন আমার জীবন চলে যাচ্ছিল মনে হচ্ছিল, যেন আমি কত কত বছর তোমাকে দেখি না। একটু তো আমার খোঁজ নিতে পারতে, একটা কল তো আমাকে করতে পারতে নাকি? জানো, তোমাকে একদিন না দেখলে আমার মন প্রাণ সবকিছু যেন অস্থির হয়ে যায়, আমি ছাড়তে পারবো না তোমাকে। সুইটি আমার মুখের মাঝে হাত চেপে ধরে বলল, প্লিজ স্যার কোনো কথা বলবেন না, আপনাকে আজকে অনেক কিছু বলার আছে। তবে ভালোই হয়েছে আপনার সাথে আমার দেখা হয়ে গেছে, একটু চুপ করে বসে থাকেন, পরে আপনার যত কথা আছে সব আমি মনোযোগ সহকারে শুনবো। সুইটির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। আজকে যেন মনের ভিতর আলাদা একটা শান্তি বিরাজ করছে। একটা খোলামেলা জায়গায় গাড়ি থামিয়ে সুইটি বলল, যান বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। সুইটির কথা শুনে আমি গাড়ির দরজা খুলে বাইরে চলে গেলাম। এই জায়গাটা কেমন যেন একটি নিরিবিলি, কিন্তু সুইটি আমাকে এখানে নিয়ে আসলো এটাই তো আমি বুঝলাম না। সুইটি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে আমার সামনে চলে আসলো। এতদিন পর ওকে দেখে মনের আবেগটা আটকে রাখতে পারি নাই, টান দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, পৃথিবীর সবকিছু উল্টাপাল্টা হয়ে যাক, তবুও আমার এই মনে তোমাকে দেবী করে রাখবো। আমি আমার মন প্রাণ সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, এখন আমি চাইলেও নিজেকে তোমার ভালোবাসা থেকে আটকাতে পারবো না। তুমি আমাকে মারো কাটো যা করো সবকিছু তোমার ইচ্ছে। এই মনটা যে তোমার কাছে আমি দিয়ে দিয়েছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না, ভালোবাসি তোমাকে আমি। ছুইটি বলল, আমাকে ছাড়েন বলছি। ছুটির কথা শুনে আমি বড় ধরনের একটা শক খেলাম। যেই মেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতো, আর সেই মেয়ে আজকে আমাকে ছাড়ার কথা বলছে। নিজের মনকে কোনোভাবেই যেন বোঝাতে পারছি না। সুইটিকে ছেড়ে দিতেই সুইটি আমার বুকের উপর একটা পিস্তল তাক করে বলল, তোমাকে মরতে হবে, তুমি বেঁচে থাকলে আমি সুখে থাকতে পারবো না, এভাবে কষ্ট পেতে পেতে তিলে তিলে আমি মরে যাব। সুইটির দিকে তাকিয়ে আমি কান্না করতে করতে বললাম, কেন সুইটি কেন? আমাকে মেরে কি তুমি শান্তি পাবে? আবির আমাকে মেরেছে এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তুমিও আমাকে মারতে চাও। আমাকে মারার জন্য তুমি আমাকে এই নিরিবিলি পরিবেশে নিয়ে আসছো কেন সুইটি কেন? সুইটি বলল, আপনি বোঝেন না কেন স্যার? আপনি বেঁচে থাকলে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, আমি মরে গেলে তুমি কি খুব খুশি হবে? সুইটি বলল, আমি বলতে পারি না স্যার। আমি বললাম, আমার মুখের দিকে তাকিয়ে বলো, আমি মারা গেলে তুমি খুব খুশি হবে? সুইটি বলল, হ্যাঁ আমি খুব খুশি হব। হয়েছে এবার? আমি বললাম, নিজের হাতে গুলি করতে পারবে তো তুমি? তবে তোমার হাত কাঁপছে কেন? সুইটি চোখ বন্ধ করে বলল, আমি কিছু জানি না। আমি পিস্তলটা আমার বুকের উপর শক্ত করে চেপে ধরে বললাম, ট্রিগার চেপে দাও, আর আমাকে দুচোখেও দেখতে পারবে না তুমি। সুইটি হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে আমার থেকে একটু দূরে গিয়ে কান্না করতে লাগলো। আমি ওর পাশে বসে বললাম, কি হয়েছে তোমার? এভাবে কান্না করছে কেন? আমি তো সবকিছু ভুলে তোমাকে ভালোবাসি, কারো কথা শুনে আমি পিছু পা হই নাই। চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই। সুইটি বলল, আপনি বোঝেন না কেন স্যার? সুমন বেঁচে থাকলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, আমি ওকে মেরে ফেলি, তাহলে তো আমাকে তুমি বিয়ে করবে? তোমার ভালোবাসার মায়ায় পড়ে আমি অন্ধ হয়ে গেছি। মানুষ তো ভালোবেসে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি তোমাকে ভালোবেসে তোমার মায়ায় পড়েছি। এই মায়া থেকে কোনোভাবে ওঠা সম্ভব না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সুইটি, প্লিজ তুমি আমার হয়ে ফিরে আসো। আমি আমাদের জন্য সুমনকে মেরে ফেলবো, তাও তোমাকে অন্য কারো হতে দিব না। সুইটি বলল, আমার জন্য কাউকে খুন করে আপনি তো খুনি হয়ে যাবেন। আমি বললাম, তোমার জন্য যদিও আমি খুনি হই এতেও আমার কোনো আফসোস থাকবে না। আমাকে তোমার গুলি করতে হবে কেন? তুমি যদি বলো আগুনের মাঝে ঝাঁপ দিতে, আমি তাও দিতে পারবো। তোমার ভালোবাসা ছাড়া আমি অসহায় সুইটি। আমি তোমার পা ধরে অনুরোধ করছি, আমাকে ফিরিয়ে দিও না তুমি। তোমাকে না পেলে আমি মরে যাব। আমার দিকে একবার তাকিয়ে দেখো আমার কি অবস্থা হয়েছে, এতেও আমার কোনো আফসোস নেই। তুমি আমার সাথে চলো সুইটি প্লিজ, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। এই পৃথিবীতে যদি ভালোবাসার জন্য কেউ অসহায় হয়ে থাকে সেটা আমি। আমাকে এক মুঠো ভালোবাসা ভিক্ষা দাও সুইটি, আমি আজকে তোমার কাছে একজন ভিক্ষুক হয়ে আসছি। সুইটি আমাকে জড়িয়ে ধরে আমার গালে মুখে চুমু দিতে দিতে
দিতে কান্না করতে লাগলো। সুইটি আমাকে জড়িয়ে ধরে কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি সুইটিকে আস্তে করে আমার বুক থেকে তুলে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করো না, কান্না করলে কিচ্ছু হবে না। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো। সুইটি আমার কথা শুনে হঠাৎ করে আমার থেকে দাঁড়িয়ে একটু দূরে সরে গেল। আচমকা সুইটির এমন আচরণ দেখে মনে করলাম হয়তো একটু লজ্জা পেয়েছে। আমি আবার সুইটির সামনে গিয়ে ওর হাত ধরে বললাম, চলো আমার সাথে। অনেকদিন হলো একসাথে ঘোরা হয় না, কতদিন হলো তোমাকে কাছে পেয়েছি, আজকে সারাদিন শুধু তোমাকেই মন ভরে দেখবো আমি। সুইটি বলল, আমার হাত ছাড়েন স্যার। আমি বললাম, এই হাতটা ধরেছি কি ছাড়ার জন্য? আমি এভাবে তোমার হাত ধরে আমার বুকের মাঝে খুব সুন্দর করে আগলে রাখবো। সুইটি বলল, আমি আপনাকে বলছি আমার হাত ছাড়তে, আপনার এসব শুনে আমি কি করব? আমি বললাম, দেখো পাগলি মেয়ে কি কথা বলে, এখনো আমার সাথে রেগে আছে। এই কয়েকদিন তোমার সাথে দেখা করি নাই, এই জন্য রেগে আছো তাই তো? তুমি তো ভালো করেই জানো এই কয়েকদিন আমি কতটা অসুস্থ ছিলাম। সুইটি আমার গালে 2টা চড় দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোরে আমি এইসব বলতে বলছি? 2 টাকার রাস্তার ছেলে, কিছু বলি না দেখে তুই আমার হাত ধরবি, আবার আমার অনুমতি ছাড়া? তোরে আমার বাসায় জায়গা দিয়েছি, আর আমি ছোট বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিলি? সুইটির হাতের চড় খেয়ে আমি কিছু মনে করি নাই, পাগলিটা খুব খুব রেগে আছে, এজন্য মুখে যা আসছে তাই বলছে। আমি সুইটির দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে, খুব রেগে আছো? আমাকে মারবে? আরো মারো, যতক্ষণ পর্যন্ত তোমার রাগ কমবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে মারো। সুইটি এবার আমার কথা শুনে চুপ হয়ে গেল, কিন্তু আবার সুইটি বলতে লাগলো, আমাকে মাফ করে দিবেন, এতদিন আপনার সাথে যা করছিলাম সবকিছু আমার অভিনয় ছিল। সুমনের সাথে আমার আরো আগে থেকেই যোগাযোগ ছিল, কিন্তু ভাবলাম প্রেম জিনিসটা কি আপনার কাছ থেকে শিখে নিই, আর এই কারণেই মূলত আপনার সাথে অভিনয় করছি স্যার। সুইটির কথা শুনে 2 হাত দিয়ে ওর গাল চেপে ধরে বললাম, সুইটি, এখন যা বলছো সবকিছু মিথ্যা বলো। আমি জানি সুমন তোমাকে এইসব শিখিয়ে দিয়েছে, আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, এই ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। একবার বলো সবকিছু মিথ্যা ছিল? সুইটি আমার হাত ছাড়িয়ে মাথা নিচু করে বলল, আমি সিরিয়াসলি বলছি স্যার, আমি আপনার সাথে যা কিছু করছিলাম সবকিছু মিথ্যা ছিল, আমি আমার আম্মুর কসম খেয়ে বলছি সবকিছু মিথ্যা ছিল। সুইটির কথা শুনে ধপ করে মাটিতে বসে গেলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করছে। যাকে নিজের জীবনের চেয়ে সবকিছু দিয়ে ভালোবাসছি, কখনো ওকে ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই, আর আজকে সেই সুইটি কিনা নিজ মুখে বলল এইসব মিথ্যা ছিল। সুইটি বলল, একটা কথা কি জানেন স্যার, বস্তির ছেলের সাথে কখনো বড় লোকদের যায় না। আপনার সাথে আমার বিয়ে হলে আমাকে কি দিতে পারতেন? এই ভালোবাসা নিয়ে কয়দিন চলতো স্যার? পেটে খাবার না থাকলে ভালোবাসা ভাঙা বেড়া দিয়ে পালিয়ে যাবে। সুমনকে কিভাবে বেশি করে ভালোবাসা যায় তাই আপনার কাছ থেকে শিখলাম। তবে স্যার, আমি খুব নিখুঁত অভিনয় করছি না? আমাকে আপনি ধরতেও পারলেন না। বস্তির ছেলেদের মন খুব খুব ভালো হয়, তবে ওরা খুব বড় পরিমাণের বোকা, অল্পতেই বিশ্বাস করে নেয় সবকিছু। সুইটির দিকে চোখ তুলে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসতে লাগলো। ওর হাসি দেখে আমার ভিতরটা ফেটে যেতে লাগলো। আমার পুরো শরীরে যদি হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে পিরেক মারা হতো তাও আমার এতটা কষ্ট হতো না। সুইটির কথা শুনে এখন যতটা কষ্ট হচ্ছে। আমি শেষবারের মতো বললাম, প্লিজ একবার বলো যা বলছো সবকিছু মিথ্যা ছিল। সুইটি হাসতে হাসতে বলল, স্যার মিথ্যা হবে কেন, যা বলছি সবকিছু সত্যি ছিল। আমি বললাম, সবকিছু যদি সত্যি হয় তাহলে তুমি সেই দিন আমার জন্য বিষ খেয়েছো কেন? সুইটি বলল, হ্যাঁ স্যার, এগুলো তো আমাদের অভিনয় ছিল, আমার বাবা মা সবকিছু জানতো এই বিষয়ে, আর আপনি কি না এইসব জানতেন না স্যার? আমি বললাম, আমাকে নিয়ে এভাবে খেলা করতে পারলে তুমি, তোমাকে না পেলে আমি মরে যাব এটা জানো, এরপরও কেন সুইটি? সুইটি বলল, মরে যান তাতে আমার কি, আপনার এইসব ফালতু কথা শোনার মতো সময় আমার নাই। আমি নিচ থেকে উঠে সুইটির পা জড়িয়ে ধরে বললাম, এই জীবনটা নিয়ে তুমি খেলা করো না, বিয়ের পর তুমি যা বলবে আমি তাই করব, যদি বলো এক পায়ে দাঁড়িয়ে থাকতে আমি তাই করব, আমি তোমাকে হারাতে পারবো না। তোমার পা জড়িয়ে ধরে বলছি, আমাকে একটা সুযোগ দাও প্লিজ, আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গেছি, আমাকে একটা সুযোগ দাও না সুইটি। সুইটি আমার হাত ছড়িয়ে একটু দূরে গিয়ে বলল, আমি তো চাইছিলাম আপনি মরে যান, আমি মনে করি আমার কোনো দোষ নাই, এখানে আমার কিছু করার নাই। কই সুমন, একটু এইদিকে আসো তো। এই কথা বলতেই আড়াল থেকে সুমন নামের ছেলেটা বেরিয়ে এসে সুইটির হাত ধরে ওর হাতে একটা চুমু দিয়ে বলল, এই ছেলেটা কতটা কষ্ট পেয়েছে, তুমি এমন অভিনয় না করলেও পারতে, বস্তির ছেলেরা আসলেই খুব বোকা হয়, খুব কষ্ট পেয়েছে না তুমি? আমি চোখ বন্ধ করে কান্না করতে লাগলাম। আজকে যদি মারা যেতাম তাহলে এইসব দেখতে হতো না, সেদিন কেন আমি মরলাম না?
তাহলে তো এই মনকে বোঝাতে পারতাম ও আমাকে অনেক অনেক ভালোবাসে। আমার সুইটি শুধু আমার। সুমন বলল, কান্না করলে কি হবে, তোর কান্না দেখার মতো এখানে কেউ নেই। আমি হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, একটা কাজ করবে সুইটি, আমাকে তুমি নিজ হাতে গুলি করে দাও, অন্তত বলতে পারবো যাকে ভালোবাসি তার হাতেই গুলি খেয়ে মরছি। প্লিজ আমার জন্য এইটুকু করো, শেষ একটা অনুরোধ তোমার কাছে আমার। সুইটি বলল, হ্যাঁ আমার ঠেকা পড়েছে, তোরে মেরে আমি খুনি হব। যা গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মর, অন্তত পৃথিবীর বুক থেকে একটা মানুষ কমবে। আমি বললাম, সেই দিন আমি আমার বুক ছিঁড়ে দেখিয়েছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তবে হ্যাঁ, এই শরীরে যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি সুইটি নামের মেয়েটাকে ভুলতে পারবো না। হয়তো সে আমার সাথে অভিনয় করছে, কিন্তু আমার ভালোবাসা তো সত্যি ছিল। কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমাকে কাঁদিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না। একদিন এই কষ্ট তোমাকেও কাঁদাবে। আমাকে সরল সোজা পেয়ে তুমি আমার সাথে যেই খেলাটা খেললে না, একদিন ঠিকই বুঝবে। যাও বিয়ে করে সুখী থাকো, আগুনে পুড়তে হলে আমি পড়ি। শেষ একটা কথা, খুব ভালোবাসি তোমাকে, খুব যত্নে ভালোবাসি তোমাকে। আমার মতো কত মানুষ পাবে তুমি, কিন্তু আমার মতো এভাবে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমার কথা শুনে সুইটি চোখ বন্ধ করে গাড়ির ভিতরে চলে গেল। সুমন আমার সামনে এসে হাসতে হাসতে বলল, এত বোকা ছেলে কি এই পৃথিবীতে আছে? যা গিয়ে ট্রেনের নিচে চাপা পড়ে মরে যা। আজকাল ভালোবাসা বলতে কোনো শব্দ নেই, যা আছে দেহের সুখ। এরই মাঝে বৃষ্টি শুরু হতে লাগলো। সুমন গাড়ির কাছে যেতে যেতে বলল, আর কখনো আমাদের মাঝে আসবি না, এখন তো সবকিছু ভালো করেই জেনে গেলি। মাইক্রোটা যাওয়ার পর সুইটির দিকে শেষবারের মতো তাকিয়ে দেখলাম ও আমার সাথে এমন ভাবে অভিনয় করতে পারলো, বৃষ্টির পানির সাথে চোখের পানি মিশে হারিয়ে যাচ্ছে। আজকে আমার কান্না দেখার মতো কেউ নাই। চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছে করছে, আজকাল সত্যিকারের ভালোবাসার কোনো দাম নাই। আমার সাথেই কেন বারবার এমন হয় হঠাৎ করে পিছন থেকে? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।